খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা গেছেন। নাশকতাকারীদের তথ্য দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার দেবে র্যাব। সহিংসতার বিরুদ্ধে রাজপথে সর্বস্তরের মানুষ। পোড়া মাংসের গন্ধে ভারী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট, মৃত্যু যন্ত্রণায় যাত্রাবাড়ির দগ্ধরা। এবং সৌদি বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশে চলছে একদিনের শোক। সমবেদনা জানাতে রিয়াদ গেলেন রাষ্ট্রপতি। স্বাগত এশিয়ান নিউজ 30-তে, আপনাদের সাথে রয়েছি আমি শাকলা সোভান এবং আমি তাসকিন জাহান। শুনছিলেন হেডলাইন্স, এবার পুরো খবর। নাশকতাকারীদের ধরিয়ে দিতে এবার পুরস্কার ঘোষণা করল র্যাব। পেট্রোল বোমা, হাত বোমা ও গাড়িতে অগ্নিসংযোগকারীদের তথ্য দিলে 10,000 থেকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির মহাপরিচালক বেনজির আহমেদ। এটি বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। কেউ এদেশে ফৌজদারি অপরাধ করতে পারবেন না, কারণ আমাদের দেশে একটা সভ্য দেশ, গণতান্ত্রিক দেশ, এখানে আইনি শাসন রয়েছে এবং সাধারণ মানুষের রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। তো সে কারণে আমরা মনে করি যারা এই কাজটি করছেন তারা খুনি, তারা হত্যাকারী, তারা সন্ত্রাসী। এদেশে প্রচলিত আইন এটি সমর্থন করে না। এদেশের সাধারণ মানুষের এই সমস্ত খুন, হত্যা এবং সন্ত্রাস থেকে তাদের প্রোটেকশন পাওয়ার অধিকার রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কোকো হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে। গত কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করছিলেন আরাফাত রহমান কোকো। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এখন শুধু পেট্রোল বোমার শিকার মানুষের পোড়া মাংসের গন্ধ। গত রাতেও যাত্রাবাড়িতে পেট্রোল বোমার শিকার হয়ে ভর্তি হন 30 জন। এদের বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক। মাহফুজ আহমেদের ছবি দেয় শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। হৃদয়ের মতো আরো অন্তত 30 জন শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়িতে শিকার হন পেট্রোল বোমার। বার্ন ইউনিটে তারা কাতরাচ্ছেন মৃত্যু যন্ত্রণায়। কারো পুড়ে গেছে শ্বাসনালী, কারো হাত, কারো মুখ, কারো বা পুড়ে গেছে পুরো শরীর। বার্ন ইউনিটের চারদিকে চিৎকার, আর্তনাদ, আহাজারি। ঝলসে যাওয়া মুখ দেখে স্বজনদের অনেকেই মূর্ছা যাচ্ছেন। আজকে গরিব মানুষ দেখে তো আমরা গাড়ি ঘোড়া নিজের পেটের টানে তো গাড়ি ঘোড়ায় বাইরে, নাহলে এত রিস্ক নিয়ে কেউ বাইরে। এখন তো আমার স্বামী কথাই কইতে পারতেছে না, আমাকে কে টানবে, কে দেখবে। এটা তো মানুষের পুরো অঙ্গটাই নষ্ট হয়ে গেল। এখন এই এদের ভবিষ্যতের কথা কে চিন্তা করবো? হ্যাঁ, আমরা শাস্তি দেন দূরা, আমরা আর কিচ্ছু চাই না। আমরা কি কষ্ট করতেছে আর নাই বুঝে। হামলার শিকার মানুষগুলোর রাজনীতির সঙ্গে নেই কোনো সংশ্লিষ্টতা, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই বলি হচ্ছেন তারাই। কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এগুলো আশা করি না। আমরা নিরীহ জনগণ, আমরা চাই সুষ্ঠুভাবে আমরা কাজকাম যেন করতে পারি। রাজনীতি তো আর মানুষ মারে রাজনীতি না, জনগণ বাঁচাই রেখে রাজনীতি। হ্যাঁ, তো মানুষ মারিয়ে রাজনীতি, এখন তো কঠোর শাস্তি হওয়া দরকার আছে। আপনাদের রাজনীতি আপনারা করেন, আমরা সাধারণ জনগণ আমরা সুষ্ঠুভাবে রাস্তায় চলাফেরা করে সুষ্ঠুভাবে বাঁচতে চাই। বার্ন ইউনিটের পরিচালক ডাক্তার সামন্তলাল জানালেন, আহত 30 জনের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। যারা ভর্তি আছেন তাদের মধ্যে 9 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তবে কেউ কিন্তু আশঙ্কা মুক্ত নয়। যে মানুষটি কখনো আগুনে পুড়েনি সে বুঝবে না আগুনে পোড়া মানুষের যন্ত্রণা। হয়তোবা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আসলে কিছুটা আগুনে পোড়া মানুষের কষ্টের যন্ত্রণা তারা হয়তোবা অনুধাবন করতে পারবে। তবে আগুনে পোড়া মানুষটি প্রতিটি সেকেন্ডে যে কষ্ট ভুগছে সেটা অনুধাবন করা কারো পক্ষে সম্ভব না। আর আগুনে পুড়ে যাওয়া এসব মানুষের পরিবারের প্রশ্ন একটাই, কত মানুষ আগুনে পুড়লে শান্ত হবে রাজনীতি? শাহরিয়ার জামান দ্বীপ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, আমরা শুনেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। এখন সেই মুহূর্তে আমাদের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি তার সাথে ফোনে যোগ দিচ্ছি। জাকারিয়া,
তাসকিন। জাকারিয়া, আপনি তো সেখানে আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। তাসকিন, প্রতিদিনের মতোই আমরা যেভাবে গুলশানে খালেদা জিয়ার যিনি কার্যালয়ে রয়েছে সেখানে আমরা প্রতিদিনের মতোই আজকেও আমরা ছিলাম এবং আমরা বাইরে অপেক্ষা করছিলাম। তবে কিছুক্ষণ আগে আমাদেরকে কার্যালয়ের ভিতর থেকে ডাকা হলো জরুরি সংবাদ সম্মেলনের জন্য। আমরা যে ভিতরে আসলাম এবং এখান থেকেই ঘোষণা দেওয়া হলো যে আসলে বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, যিনি মালয়েশিয়াতে অবস্থান করছিলেন, তিনি বাংলাদেশ সময় 12:30টার দিকে আজকে ইন্তেকাল করেছেন এবং উনি হৃদযন্ত্রের যে সমস্যা ছিল, অর্থাৎ হৃদরোগে উনি ভুগছিলেন এবং সেই কারণেই তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন বলে আমাদেরকে তারা নিশ্চিত করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আরো একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে এই ঘটনার পরপরই কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে এখানে বেগম খালেদা জিয়ার যিনি ভাই ছিলেন অর্থাৎ শামীম ইস্কান্দার এবং সাইদ ইস্কান্দারের দুই স্ত্রী, তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং বিভিন্ন আত্মীয় স্বজনরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা ভিতরে ঢুকছেন। তো আসলে আরেকটি বিষয় তাসকিন জানিয়ে রাখতে চাই যে 2000 যে সেনা সমর্থিত যে 111-এর পর যে সেনা সমর্থিত সরকার, তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার শেষ দিকে আসলে আরাফাত রহমান কোকো তিনি মালয়েশিয়াতে গিয়েছিলেন এবং সেখানেই অবস্থান করছিলেন। তার দুই মেয়ে রয়েছে দুটি এবং এই অবস্থায় আসলে যেটি আমরা সর্বশেষ যেটি জানতে পারি আসলে খালেদা জিয়া যিনি অবস্থান করছেন দলীয় কার্যালয়ে, তার মানসিক অবস্থা আসলে কি এখন পর্যন্ত আমরা সেই খবরটি নিতে পারিনি এবং যারা প্রবেশ করছেন তারা এখনো বাইরে বের হয়ে আসেননি এবং তারপরে হয়তো কিছুক্ষণ পর বা তারপরে যদি তিনি কথা বলেন বা গণমাধ্যমের সামনে আসেন সে বিষয়ে আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল এখনকার মতো এই কার্যালয়ের সর্বশেষ অবস্থা। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। জাকারিয়া, আপনি সেখানেই থাকুন, প্রয়োজনে আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব। যাচ্ছি পরের প্রসঙ্গে। হরতাল অবরোধে সহিংসতার জন্য খালেদা জিয়াকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি নেত্রী এখন সন্ত্রাসের নেতৃত্বে পরিণত হয়েছেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে হরতাল অবরোধে পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। আহতদের দেখতে বার্ন ইউনিটে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। একজন গণতান্ত্রিক নেত্রী যিনি দাবি করতেন বেগম জিয়া আজকে সন্ত্রাসী নেত্রী পরিণত হয়ে গেছে, যিনি এই ঘটনার সঙ্গে জড়িত, যিনি এই নির্দেশগুলো দিচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো জনগণ এখন আশা করে। বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে অভিযোগ করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজন নেই, মানুষ শিগগিরই খালেদা জিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। মামুন রশিদের রিপোর্ট। ৬৯-এর গণ অভ্যুত্থান দিবস আজ। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ চেয়েছিল জাতি, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। আজও রাজনৈতিক সহিংসতায় পুড়ছে মানুষ, গুলি, বোমা আর অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের উন্নয়ন অগ্রগতি। ৬৯-এর গণ অভ্যুত্থানের সৈনিক তোফায়েল আহমেদ বললেন, এই বাংলাদেশ চায়নি জাতি, এটাকে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত। আজকে সমর্থনহীন একটি আন্দোলনের নামে যে সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গি তৎপরতায় এই যে বিএনপির যে নেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দেশ দিয়েছেন, এটা সত্যিকার অর্থে খুব দুঃখজনক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি আরো অভিযোগ করেন, চলমান সহিংসতা খালেদা জিয়ার দেশবিরোধী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। বেগম খালেদা জিয়া বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং এটাকে বলে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এটা মানবতা বিরোধী এবং এই মানবতা বিরোধী যিনি, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন তোফায়েল আহমেদ। প্যাসেঞ্জার সহ চলন্ত বাস যারা পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেয়, তাদের সাথে কি কোনো আলোচনা হতে পারে? তাহলে তো পৃথিবীর সকল দেশে এটা একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে যে হ্যাঁ, এভাবে গুপ্ত হামলা করলে, নাশকতা করলে আলোচনা করা যায়, ক্ষমতা পরিবর্তন করা যায়। এটা কখনো গ্রহণযোগ্য হবে না এবং এই পথে বেগম খালেদা জিয়া কখনো সফলতা অর্জন করতে পারবে এবং আমি বিশ্বাস করি এই অরাজকতা থেকে অচিরেই মানুষ মুক্তি লাভ করতে সক্ষম হবে। মামুন রশিদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কাল থেকে সারা দেশে ৩৬ ঘন্টার হরতাল রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই ঘোষণা দেন। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদ, সরকারের নাশকতার অভিযোগ এবং জোটের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে ২০ দল।
সন্ত্রাস সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও শান্তি সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বক্তারা বলেন, মানুষ পুড়িয়ে মারা কোনো রাজনীতি নয়, এটি সন্ত্রাস। রবিউল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালবেলার এ স্বতঃস্ফূর্ত সমাবেশ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক আর পেশাজীবী সংগঠনের কর্মীরা সমবেত হলেন নৃশংসতা ও সহিংসতার প্রতিবাদে। কয়েক সপ্তাহ ধরে চলা টানা অবরোধে নৃশংসভাবে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় সবার কণ্ঠেই ঝরে পড়ে ক্ষোভ। ছিল